আগের লাইটের ভিডিওগুলোতে দেখলাম ভালোই রিয়াকশন, ভালোই তোরা বুঝতে পেরেছিস, ভিউজ, লাইকস, কমেন্টস অ্যান্ড এভরিথিং। তো আশা করছি তোদের ভিডিও দেখে তোদের মাথার লাইটটা জ্বলেছে। আচ্ছা শোন, তোদের লাইট বাল্ব জ্বলেছে কি জ্বলেনি আমি জানি না, বাট জয়জিতের নিশ্চয়ই জ্বলেছে। এই যে দেখ, এটা জয়জিতের জ্বলেছে, এবার কোথায় জ্বলেছে সেটা নিজেরা ভিডিও বানাবো না, আজকের থেকে আর ভিডিও হবে না। আচ্ছা, আমাদের আগের যে লাইটের টপিকটা আমরা আলোচনা করেছিলাম সেখানে তো আমরা ডায়াগ্রাম দেখেছিলাম কিভাবে রিফ্রাকশন হয় প্রিজমের থ্রু দিয়ে, গ্লাস স্ল্যাবের থ্রু দিয়ে, এগুলো আমরা ডায়াগ্রাম এঁকে ভালো করে বুঝেছিলাম। আশা করি সেগুলো তোরা প্র্যাকটিস করেও রেখেছিস। আজকে আমরা লেন্সের টপিকে যাব, যেটা আমি তোদেরকে কথা দিয়েছিলাম। আমি এক কথার মানুষ, তাই আজকে চলে এসেছি লেন্স নিয়ে। কিন্তু লেন্সের টপিকটায় ঢোকার আগে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখে নেওয়া যাক। দেখ, প্রথম আমি এখানে 3টে কাঁচের বোল নিয়েছি, ঠিক আছে? এর একটা বড় বোল নিয়েছি, এর ভেতরে আমি আরেকটা কাঁচের বোল রাখলাম, তার মধ্যে আরেকটা ছোট একটা বাটি কাঁচের সেটা রাখলাম, পরপর 3টে বাটি রেখেছি। তাহলে এখান থেকে বাইরে থেকে তুই যদি দেখতে পাচ্ছিস, বাইরে থেকে 3টে লেয়ার আছে, মানে তুই দেখতে পাচ্ছিস যে 3টে কাঁচের বাটি আছে, খুব স্বাভাবিক। এবার আমি একটা রিফাইন্ড অয়েলের একটা শিশি নিয়ে চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে, তোদের ভাববি যে দাদা আজকে বোধহয় রান্নাবান্না করে কিছু খাওয়াবে, কিন্তু ভুল ধারণা। দাদা এখানে রান্নাবান্না করতে আসেনি, দাদা এখানে একটা ম্যাজিক দেখাবে। যদিও তোরা তো ছোটো বাচ্চা নোস, ম্যাজিক নয়, এখানে ম্যাজিকের নামে আমি লজিকই দেখাবো। আর লজিক ইজ নাথিং বাট দ্য আদার মিন অফ ফিজিক্স। তো এখানে দেখা যাক ফিজিক্স। আমি জানি যে এটা আমার মাও দেখবে, মা দেখবে, আমাকে বিশাল বকবে। এই তেল আমি আজকে অনেক নষ্ট করছি, তো মাম প্লিজ এটা তুমি চিন্তা করো না। তো লেটস সি। আমি প্রথম তেলের শিশিটা খুললাম, এবার আমি পরপর ঢালতে থাকছি। প্রথম আমি ছোটোটাতে তেল ঢালছি, উপচে পড়লো তেলটা। এবার কটা দেখতে পাচ্ছি? 2টো হয়ে গেল, 1টা 2টো ভ্যানিশ মাঝখানেরটা। আমি তেলটা আবার ঢাললাম, উপচে পড়ছে, এবার উপচবে, উল্টোলো, এ আসছে। এবার কটা দেখতে পাচ্ছি? 1টা। তার মানে দেখ, আলটিমেটলি সব ভ্যানিশ হয়ে গেল। দিস ইজ দ্য ম্যাজিক। বাট ম্যাজিকের পেছনে কে লুকিয়ে আছে? ফিজিক্স, রিফ্রাকশন অফ লাইট। এই রিফ্রাকশন অফ লাইটটা ঠিক লেন্সের ক্ষেত্রে কিভাবে কাজ করছে, আজকে সেটাই আমরা জানবো লেন্সের টপিক অনুযায়ী। এটা সরিয়ে দিয়ে আসছি 1 মিনিটের মধ্যে। A few moments later. তো এই যে আগের আমরা এক্সপেরিমেন্টটা দেখলাম না, যে আমরা দেখলাম যে অয়েল দিলাম, সব কিছু কীভাবে ভ্যানিশ ট্যানিশ হয়ে গেল, এবং সেখানে দেখলাম আমি কথাটা বললাম যে সেখানে কি কাজ করছে? রিফ্রাকশন অফ লাইট। এবারে এই জিনিসটা হচ্ছে কিভাবে না, ওটার যদি আমরা এক্সপ্লেন করি তাহলে বুঝতে হবে যে ওখানে যে লাইটটা বেন্ড হওয়ার কথা ছিল মিডিয়াম চেঞ্জ হওয়ার ফলে, সেটা কিন্তু হচ্ছে না। কারণ কি? এর কারণ হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এই যে আমরা শিখেছি রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু c/v, দ্যাট মিনস স্পিড অফ লাইট ইন এয়ার হুইচ ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভ্যাকুয়ামও বলি আমরা, তবে কিছুটা বেসিক ডিফারেন্স রয়েছে। আর ভিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন অ্যানাদার মিডিয়াম, যে মিডিয়ামের থ্রু দিয়ে লাইটটা যাচ্ছে। এই যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এই হচ্ছে হর্তাকর্তা বিধাতা। আমাদের এইটা যদি আমরা ওই যে রিফাইন্ড অয়েল নিয়ে করলাম, এটা যদি রিফাইন্ড অয়েল নিয়ে না করে যদি সর্ষের তেল নিয়ে করতাম তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যেত। কেন বলতো? দেখবি আমরা যখন মা কাকিমারা আমাদের কোনো কিছু ফ্রাই করে, ধর বলি মা আমাকে একটু চিকেন পকোড়া করে দাও তো, কি আমাকে কিছু এই স্ন্যাক্সটা করে দাও তো, কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দাও তো। ফ্রেঞ্চ ফ্রাই মানে সোজা কথায় বাঙালিদের আলু ভাজা। তো তখন দেখবি ম্যাক্সিমাম আমাদের সব মা কাকিমা ঠাকুমা জেঠিমা যারা আছেন তারা দেখবি রিফাইন্ড অয়েলটাই বেশি ইউজ করেন। কারণ কি? ওটা দেখবি ওটা খুব পাতলা হয়, থিন লেয়ারটা থাকে, যার ফলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং চটজলদি রান্না করা সম্ভব হয়।
কিন্তু সেই জায়গায় যদি আমার থাকতো, মানে সর্ষের তেল থাকতো, যেটাকে আমরা মাস্টার অয়েল বলছি, সেটা দেখবে একটু থিক হয়, মোটা, গরম হতে টাইম লাগে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তার একটু বেশি। whereas refractive index of the refined oil সেটা 1.48 কি 47 ওরকম কাছাকাছি যায়, মানে বলতে গেলে 1.5 এর কাছাকাছি। এবং গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μg সেটা আমরা কি জানি 1.5। আর রিফাইন্ড অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও, মানে যদি অয়েল করি, রিফাইন্ড অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও নিয়ার অ্যাবাউট 1.5 এর কাছাকাছি হয়, মানে ওই বললাম না যে 1.48 1.49 এটসেট্রা এটসেট্রা, মানে approximately we can say that the refractive index of the refined oil is 1.5। তার মানে দেখতে পাচ্ছি দেখ গ্লাস আর অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেম হয়ে যাচ্ছে। এবং ঠিক এই কারণের জন্যই আমরা কিন্তু লাইটকে বেন্ড হতে দেখছি না। একটা অবজেক্ট, সেটা আমি হতে পারি, তোরা হতে পারিস, বা যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং, সেটা ভ্যানিশ করে যাবে ঠিক তখনই যদি মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একই হয়ে যায়, যেটা এক্ষেত্রে হলো। বেশ করে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেরকম আমরা লেন্সে ঢুকছি, আমি তোদের কথা দিয়েছিলাম যে লেন্স পড়াবো, আমি আমার কথা রাখতে চলে এসেছি, কারণ ভদ্রলোকের এক কথা। তো লেন্স আমরা জানি দু রকমের হয় নর্মালি, যেটা হচ্ছে কি একটা কনভেক্স লেন্স, একটা হচ্ছে কনকেভ লেন্স। যদি পেট মোটা লেন্স হয় লাইক দিস, তাহলে হবে এটা কনভেক্স লেন্স। আর যদি পেট রোগা লেন্স হয় তাহলে তাকে বলবো কি, এটা কনকেভ লেন্স। কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সের আমরা জানি যে এদের নেচারটা কেমন হয়, যে ডাইভার্জিং নেচার আর একটা কনভার্জিং নেচার। ডাইভার্জিং নেচারটা কে দেখাবে না কনকেভ লেন্স, আর কনভার্জিং নেচারটা কে দেখাবে না কনভেক্স লেন্স। না কীরকম হবে ছবিটা, আমরা যদি ছবিটা দেখি তাহলে কনভেক্সের ক্ষেত্রে এই ধর এটা হচ্ছে আমাদের কনভেক্স লেন্স, আমরা দেখতে পাচ্ছি রেগুলো, কয়েকটা রে এলো এইভাবে, দেখ প্যারালালি এলো। কার প্যারালাল না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে তারা এসে কি করবে, একটা জায়গায় মার্চ করে যাবে, একটা জায়গায় মার্চ করে গেল। এই মার্জিং পয়েন্টটা কি হয়ে যাবে না ফোকাস। আর যদি এটা কনকেভ হতো, এ ব্যাটা কি করে না ডাইভার্জ করে দেয়। মানে এ হচ্ছে পেটরোগা মানুষ, এই পেটে কিছু ধরে রাখতে পারে না। আমরা পেটরোগা কাকে বলি সিম্পলি, যে পেটে কিছু ধরে রাখতে পারে না, মানে কিছু খেলো সঙ্গে সঙ্গে ওদিক থেকে আউটপুট বেরিয়ে গেল। এরও ঠিক তাই, এ হচ্ছে ডাইভার্জ করে দেবে। মানে কীরকম, এলো প্যারালালি, এইভাবে ধর প্যারালালি এলো, লাইট রেগুলো প্যারালালি এলো, কার না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এলো। তাহলে এ কী করবে না কনভার্জ করার জায়গায় এ করে দেবে কি ডাইভার্জ করে দেবে। মানে এই জিনিসগুলোকে যদি আমরা পেছনের দিকে ডটেড লাইনে টানি তাহলে দেখবি এরা একটা পয়েন্টে মিট করে যাচ্ছে। এখানেই এটাও হচ্ছে আমার ফোকাস এফ, এটাও হচ্ছে আমার ফোকাস এফ। এবং এটাকে আমরা কি বলছি যে এই জায়গায় আমরা রিয়েল ইমেজ পাবো, এই জায়গায় আমরা ভার্চুয়াল ইমেজ পাবো। রিয়েল ইমেজ পেলে কি হয় যে আমার কিছু কাজ করার দরকার নেই, মানে আমার লাইট যেভাবে যাচ্ছে সেইভাবে সে নিজের জায়গা নিজেই তৈরি করে নেবে, নিজের মতো করে ইন্টারসেক্ট করে। যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টে আমরা ইমেজ পাবো। আর এর ক্ষেত্রে কনকেভের ক্ষেত্রে বাবু হচ্ছে একটু লাট সাহেব আর কি, মানে এক গ্লাস জলও নিজে গড়িয়ে খেতে পারে না, ফলে এ ডাইভার্ট করে দিচ্ছে। এবার রায়তা ছড়িয়ে দিলে কি হবে, জিনিসটাকে গোছানোর দায়িত্ব তো আমাদেরই। আমরা কি করলাম, পেছনের দিকে ডটেড লাইনে টেনে নিলাম লাইক দিস ফিগার। তুমি যে এসব বলে যাচ্ছ, এদের নামে এত বদনাম করে যাচ্ছ, আমরা মানবো কেন? এরা আমাদের খুব ভালো বন্ধু, আমাদের বইতে আছে, আমি তো মানবো না সে কথা। তুমি বদনাম করছো, প্রুফ দেখাও। তোরা এটা কি জানিস, অভিক যেন একজন ভালো লয়ার, সমস্ত কিছু প্রুফ নিয়ে কথা বলে। চলো দেখা যাক। দেখ এখানে আমি প্রথম কনভেক্স লেন্স নিয়েছি, এবার এখানে একটাই লেজার বিম যাচ্ছে। আমি যদি এটাকে 3.1 লেজার সিস্টেমে কনভার্ট করি, দেখ আমি যেটা বলেছিলাম যে একটা জায়গায় কনভার্জ করে যাবে, দেখ এই জায়গায় কনভার্জ করে গেছে লাইটটা, প্যারালাল এসছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইট রেগুলো এসছে, একটা জায়গায় কনভার্জ করে গেছে। যদি 5.1 লেজার সিস্টেম নিই, মানে 5টা লেজার লাইট বেরোচ্ছে, এই দেখ 5টা বেরোলো, ভালো করে দেখ 5টা একটা জায়গায় কনভার্জ করে গেছে। এটা হচ্ছে কনভার্জিং লেন্স বা কনভেক্স লেন্সের ক্ষেত্রে। এবার এটাই যদি একটা কনকেভ লেন্সের জন্য আসে, দেখ এটা কনকেভে দেখ যখন আমরা 5.1 নিচ্ছি, দেখ ডাইভার্জ করে গেছে, এই দেখতে পাচ্ছিস, এইটা ডাইভার্জ করে গেছে, যে ছবিটা আমরা দেখেছিলাম। আমরা যদি এটাকে 3.1-এ নিয়ে আসি,
তাহলে দেখ আরও ক্লিয়ারলি বুঝতে পারছিস যে ডাইভার্জ করছে। 3টে প্যারালাল বিম যাচ্ছে, এই সাইডে ডাইভার্জ করে যাচ্ছে। এবারে যদি আমরা এর জায়গায় একটা প্লেনো কনকেভ রাখি, তাহলে দেখ প্লেন সাইডটা যেরকম আছে, প্লেন সাইডের জন্য দেখ 3টে রে প্যারালালই গেছে, আর কনকেভের সাইডটায় দেখ ডাইভার্জ করার কথা, ডাইভার্জ করে গেছে। এবারে এর জায়গায় যদি আমরা একটা প্লেনো কনভেক্স রাখি, তাহলে দেখ ভালো করে দেখ, এদিকে প্যারালাল যাচ্ছে কারণ এই সাইডে তোর আছে কি যেন বলে প্লেন, আর এই সাইডে দেখ কনভার্জ করে গেছে কারণ এই সাইডটা হচ্ছে কনভেক্স লেন্স। এবার যদি একটা কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স পাশাপাশি থাকে, প্রথমে দেখ কনকেভ কি হচ্ছে এরকম আছে, কনভেক্স কি হচ্ছে এরকম আছে। তোরা যখন ক্লাস 12-এর অঙ্ক করবো আমরা, যখন লেন্স কম্বিনেশনের অঙ্ক দেখবি ডায়াগ্রামগুলো এরকম দেখতে লাগবে, প্যারালাল গেল, ডাইভার্জ করলো, তারপরে আবার কনভার্জ করে গেল। যদি উল্টোটা হতো, কনভেক্স আগে কনকেভ পরে, তাহলে দেখ ঠিক এরকম লাগতো দেখতে, এরকম লাগতো, এলো দিয়ে আবার ডাইভার্জ করে গেল। ঠিক আছে, দুটো কনভেক্স লেন্স যদি পরপর থাকে তাহলে কি হবে দেখ, তাহলে কি হবে, দুটো কনভেক্স লেন্স যদি পরপর থাকে তাহলে দেখ প্রথমে গেল 3টে রে গেল, যদি 5টা করি তাহলে এটা একটু মানে হেজি হয়ে যাচ্ছে, অনেকগুলো রে যেহেতু আছে, 3টে করলে বেটার বুঝতে পারবি। গেল ভালো করে দেখ, প্রথমে প্যারালাল, তারপর কনভার্জিং হতে হতে এখানে গেল, দিয়ে এখান থেকে সেকেন্ড লেন্সটা থেকে প্রপারলি কনভার্জ হলো। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমাদের লেন্স কম্বিনেশন। যদি একটা প্লেনো কনকেভ আর একটা কনকেভ পরপর থাকে, তাহলে দেখ ডাইভার্জ করবে আরও অনেকটা বেশি ওয়েতে। প্রথমে প্যারালাল এলো দেখ, তারপরে আবার ডাইভার্জ করছে, ডাইভার্জ করার পরে দেখ আরও বেশি ডাইভার্জ করে যাচ্ছে। তার মানে এখানে ডাইভার্জেন্সটা হচ্ছে আরও হিউজ ওয়েতে। আর যদি একটা প্লেনো কনকেভ আর একটা প্লেনো কনভেক্স এইভাবে থাকে, তাহলে হচ্ছে দেখ প্রথমে ডাইভার্জ করে গেল প্লেনো কনকেভের জন্য, কারণ প্লেনের তো কোনো ফাংশন নেই, ও সমানভাবে বের করে দেবে, আর কনভেক্সের জন্য পরেরটায় দেখ কনভার্জ করে গেছে। এই হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা 5.1 করি, 5.1 করি মানে 5টা লেজার বিম দিয়ে যায়, তাহলে জিনিসটা একই হবে বাট একটু হেজি হয়ে যাবে, কারণ লেন্সগুলো তার বড় বড় নয়, কয়েকটারে বেরিয়ে চলে যাবে, মানে লেন্সের লেন্থটা কম বলে। তো এটা আমরা সব থেকে ভালোই 3তে বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের লেন্সের পুরো রে ডায়াগ্রামটা, যেটা আমরা লেজার সিস্টেম দিয়ে বোঝালাম। তাহলে দেখলি যে আমি মিথ্যা কথা বলি না, দাদা যা বলে তাই করে। তো জোকস অফ দ্য পার্ট, আমাদের এবার এই জায়গাটার এবার একটু কন্টিনিউয়েশন করা যাক। এবারে আসি, প্রথমে যে অয়েল দেখিয়েছিলাম, অয়েলটাকে এভাবে একটু টানবো, অলরেডি নিজে থেকেই চলে আসবে, এতটা স্লিপারি। তো এবার ব্যাপারটা ওই জিনিসটা এখানে কোন কনটেক্সটে আমি কাজে লাগাচ্ছি, আমি 3টে ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। দেখ আমি 3টে লেন্স আঁকছি। ফার্স্ট দেখ, তিনটে কনভেক্স লেন্স আঁকলাম। এটা হচ্ছে কেস 1, এটা কেস 2 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কেস 3। এবার আমি ধরে নিলাম যে লেন্সের যে মিডিয়ামটা মানে গ্লাস দিয়ে তৈরি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, আর লেন্স যে মিডিয়ামে রাখা হয়েছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2, বাইরেরটা μ2। সিমিলারলি এরও μ1, বাইরেরটা μ2। সিমিলারলি এরও μ1, বাইরের মিডিয়ামেরটা μ2। এবার আমি এখানে 3টে ডায়াগ্রাম আঁকছি। দেখ রে ডায়াগ্রাম, এই সোজা বেরিয়ে চলে গেল লাইট রে, এই এলো কনভার্জ করে গেল, এই এলো ডাইভার্জ করে গেল। এবার তোরা বলবি যে দাদা পাগল হয়ে গেছে, তো আমার কনভার্জ করে ডাইভার্জ তো করে না, কিন্তু দাদা তো এটা ডাইভার্জ এঁকে দিল, তার মানে এই ছবিটা ভুল? না, ভুল নয়। কিছু কন্ডিশন থাকে যে কন্ডিশনে আমার কনভেক্সটা কনকেভের মতো এবং কনকেভটা কনভেক্সের মতো বিহেভ করে। মানে কি, যে যার নেচার সে তার উল্টো নেচার দেখাবে।
When a lens that should be a concave lens or a convex lens. When a lens is placed in such a medium whose refractive index is more than that of the refractive index of the lens, then they will behave like their opposite nature. মানে আমি যদি কোনো লেন্সকে এমন একটা মিডিয়ামে রাখি যে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মানে লেন্স যে মিডিয়ামে রাখছি সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি দ্যান দ্য লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দুটো লেন্স তাদের উল্টো বিহেভিয়ার দেখাবে। মানে কি, কনকেভটা দেখাবে ডাইভার্জিং নেচার হওয়ার কথা সেটা দেখাবে কনভার্জিং নেচার, আর কনভেক্সটা যেটা কনভার্জিং হওয়ার কথা সেটা দেখাবে ডাইভার্জিং নেচার। এখানে দেখ প্রথম কেসটাতে ডাইভার্স কনভার্জ হওয়ার কোনো ব্যাপারই নেই, সোজা বেরিয়ে চলে গেছে। এখানে μ1 = μ2, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর বাইরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সমান। এই কন্ডিশনে এটা কাজ করছে, যেটা আমরা ওই যে বললাম অয়েলের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছিলাম সেটা এখানে হলো, কন্ডিশনটা ওই একই কন্ডিশন অ্যাপ্লাই করলাম। সেকেন্ড কেসে দেখ যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, ন্যাচারাল জিনিস। তার মানে μ1 গ্রেটার দেন μ2, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, তাহলে সে তার নিজের নেচারটা দেখাবে। সাপোজ ধর তুই পরীক্ষার হলে গেছিস এবং যখন রেজাল্ট বেরিয়েছে তুই একটা নাম্বার পেয়ে চলে এসেছিস। দুরকমভাবে নাম্বার পাওয়া যায়, দুটো টেকনিক আছে, হয় তুই নিজে খুব ভালো করে পড়, আদারওয়াইজ একটা কথা আছে না, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তো আশেপাশে আমি যদি একটু ভারতনাট্যম কত্থক চালিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যাবতীয় যা জিনিস আসবে সেটা আমার এখানে চলে আসবে। তো এই দুভাবে করা যায়। এবং এই দুটো কেসের ফার্স্ট কেসটা যেটা তুমি নিজে পড়েছো, নিজের দমে মার্কস পেয়েছো, সেটা ফার্স্ট কেস, যার জন্য এই ভিডিও করা এবং তোদের যাতে উপকার হয় সেটা ফার্স্ট কেসের জন্য। আর সেকেন্ড কেস ওই যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এটা মানে এক্ষেত্রে হচ্ছে তুমি নিজে পড়াশুনো করেছো, তোমার নিজের বিদ্যে বুদ্ধি আছে, তাই নিয়ে তুমি একটা ভালো মার্কস ক্যারি করেছো, রেজাল্ট ভালো হয়েছে। এবং তার জন্য কি হয়েছে, দ্যাটস ওয়াই μ1 গ্রেটার দেন μ2। μ1 হচ্ছে তার নিজের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেন্সের, সেটা বেশি হয়েছে। আর এটা কি দেখ, লেন্সেরটা মানে কনভেক্স লেন্সটা তার কনভার্জিং নেচারের জায়গায় ডাইভার্জিং নেচার দেখাচ্ছে। তার মানে হয়ে গেছে কি, অবভিয়াসলি μ2 গ্রেটার দেন μ1, মানে বাইরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি হয়ে গেছে, তাই সে অপোজিট বিহেভ করছে, যেটা একটু আগে আমি কন্ডিশন বললাম। ঠিক এই কন্ডিশনে যদি আমি একটা কনকেভ লেন্স আঁকি তাহলে দেখ এখানে দেখ μ1 = μ2 সোজা বেরিয়ে যাবে। আমি ধরে নিলাম লেন্সেরটা μ1, বাইরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, মানে একই কন্ডিশন রেখেছি, শুধু কনভেক্সের জায়গায় কনকেভ আঁকছি। সেকেন্ড কেসে দেখ এই কন্ডিশনে মানে নিজেরটা বেশি মিডিয়ামেরটা কম, তাহলে যে নেচারটা দেখানোর কথা সেটাই দেখাবে। কনকেভ কি করে, ডাইভার্জিং নেচার দেখায়, তাই সে ডাইভার্জিং নেচার দেখাচ্ছে। আর 3 নম্বরে দেখ যেটা হওয়ার কথা সেটা নয়, মানে উল্টো। তার মানে কি হবে, কনকেভ কি দেখানোর কথা, ডাইভার্জিং, কিন্তু দেখাবে কি কনভার্জিং, লাইক দিস। ক্লিয়ার হয়েছে? এবারে আসি লেন্সের ভেতর দিয়ে ইমেজ ফরমেশন। ও এইখানে আরেকটা জিনিস তোদের বলে দিই, কি ওয়েভলেন্থ শুধু লেন্সের জন্যে না, আমার এমনি মিররের জন্যেও বা লাইট ট্রাভেল করছে যে কোনো মিডিয়ামে, ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা বাই মিউ। মানে সাপোজ ধর আমি বললাম যে একটা লাইট এয়ারের ভেতর দিয়ে ট্রাভেল করছে, তার ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, মিউটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা হচ্ছে এয়ারের ক্ষেত্রে কি হয়, এয়ারের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এ ইকুয়ালস টু 1। অ্যাকচুয়ালি এয়ারের ক্ষেত্রে 1 হয় না, 1.003 গোছের কিছু হয়, যেটা নিয়ার অ্যাবাউট আমরা 1 ধরে নিই। এক্স্যাক্টলি 1 হয় সেটা একমাত্র ভ্যাকুয়ামের ক্ষেত্রে। আচ্ছা, তো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি অফ আওয়ার ক্যালকুলেশন উই ক্যান কনসিডার দ্যাট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার শুড বি 1.003টাকে আমরা 1 ধরে নিচ্ছি। এবারে আমরা জানি, প্রত্যেকে ছোটোবেলায় শিখেছি আমরা, ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। যখন এয়ারের ভেতর দিয়ে ট্রাভেল করছে, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, ওয়্যার এফ বি দ্য ফ্রিকোয়েন্সি। এবার যদি লাইটটা কি করলো, অন্য কোনো মিডিয়ামে ট্রাভেল করলো, তখন তার ভেলোসিটি সি থাকবে না, তখন তার ভেলোসিটি হয়ে গেল ভি। ভি ইকুয়ালস টু তখন হয়ে গেল এফ ল্যামডা প্রাইম।
এবার তোরা বললি যে দাদা ল্যামডা থেকে ল্যামডা প্রাইম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, যেহেতু মিডিয়াম চেঞ্জ হয়েছে ওয়েভলেন্থও চেঞ্জ হয়ে গেল, ভেলোসিটিও চেঞ্জ হয়ে গেছে, সি থেকে ভি হয়ে গেল, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হলো না। কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফ্রিকোয়েন্সি আমার ধর একটা সোর্স থেকে লাইট বেরোচ্ছে, ওই সোর্সের ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে লাইট ওয়েভের ফ্রিকোয়েন্সি। আমি তো সোর্স চেঞ্জ করছি না, সুতরাং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কোনো সম্পর্কই নেই, মানে কোনো প্রশ্নই ওঠে না ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে অ্যাজ ইট ইজ সে থেকে যাবে। তো এই দুটোকে যদি আমি এখন রেশিও করে দিই, তাহলে সি বাই ভি ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল, দেখ এফ এফ চলে গেল ভোগে, ল্যামডা বাই ল্যামডা প্রাইম পড়ে রইল, সি বাই ভি মানে একটু আগেই আমরা দেখেছি যে বাই ডেফিনেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু সি বাই ভি। তাহলে এখানে সি বাই ভি এর জায়গায় আমরা মিউ বসিয়ে দিলাম, ল্যামডা বাই ল্যামডা প্রাইম পড়ে রইল। তাহলে ল্যামডা প্রাইম ইকুয়ালস টু হয়ে গেল দেখ ল্যামডা বাই মিউ। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ওয়েভলেন্থ। এটা আমার যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। এবং এই যে আর একটা জিনিস জানিস তো, এই যে ফোকাস আমরা বলছি না, যে ফোকাল লেন্থ ফোকাসটা তোরা ক্যামেরার ক্ষেত্রেও দেখেছিস। দেখবি অনেক সময় আমরা ফোনে ছবি তুলছি, আমরা বলি না ফোনের লেন্সটা ভালো, এই সেলফি ক্যামেরাটা খুব ভালো, অমুক তমুক হ্যান ত্যান বিভিন্ন বলছি। এবার কি হয় না, এখন তো দেখ সব জায়গায় আমরা ফোন কিনতে গেলে যে কোনো কোম্পানির ফোন কিনি না কেন, আগে আমরা দেখি যে ক্যামেরা ভালো তো, আগে সেই প্রশ্নটা করি। এবং ক্যামেরা ভালো হয় তখনই যদি লেন্সটা ভালো হয়। এবং দেখবি কোনো সময় ছবি তুলতে গেলে মানে একটু হেজি আসছে, ছবিটা আসছে না, আমি আবার দুবার নক নক করলাম, তখন একটা এরকম হয়, তো এরকম একটা স্কোয়ার টাইপের কিছু আসে বা একটা সার্কেল টাইপের কিছু আসে, এরকম জুম ইন জুম আউট হয়ে ওই জিনিসটা প্রমিনেন্ট হয়। আমরা বলি না ফোকাসিংটা খুব ভালো হয়েছে, ফোকাস হচ্ছে ওই জায়গাটা। এই ফোকাল লেন্থ, ফোকাস থেকে মানে সেন্টার থেকে ফোকাল লেন্থ, এবার সেন্টারটা কোনটা, লেন্সের সেন্টার, দেখলি তো একটা কথা বলতে গেলে আর একটা বেরিয়ে আসে। সেন্টারটা কি না এইটা, এই সেন্টারের নাম কি, অপটিক্যাল সেন্টার। মানে লাইট গেলে এই সেন্টারের ভেতর দিয়ে যদি ট্রাভেল করে তাহলে লাইটের কোনো ডেভিয়েশন হয় না, নো ডেভিয়েশন। সেটা শুধু কনভেক্সের জন্য নয়, কনকেভের ক্ষেত্রেও তাই একই জিনিস। মানে লাইট যদি এইভাবে আসে সোজা এইভাবেই বেরিয়ে যাবে, কনকেভের ক্ষেত্রেও তাই হবে। এখান থেকে ফোকাস মানে ফোকাল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা ফোকাল লেন্থ বলছি। ধর সাপোজ আমি বললাম আমি হচ্ছে খুব সুস্থ স্বাভাবিক মানুষ, আমি সমস্ত এক্সপেরিমেন্ট আমি এয়ারের মানে এই সব জায়গায় করছি, এয়ার আছে এখানে সুন্দর সব কিছু চলছে। এবার আমি বললাম যে আমার একটু ফ্যান্টাসি জেগেছে, আমি একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করতে চাই। কি করলাম যে পুরো সিস্টেমটাকে জলের মধ্যে চুবিয়ে দিলাম। ওয়াটার ইজ ডেন্সার দ্যান এয়ার, এটা আমরা প্রত্যেকেই জানি। কি আমরা কেরোসিনের মধ্যে চুবিয়ে দিলাম, কি অন্য কোনো একটা মিডিয়ামে চুবিয়ে দিলাম, হুইচ ইজ মাচ মোর ডেন্সার দ্যান দ্য এয়ার। তখন সেক্ষেত্রে না, এটা তো আমার বিকৃত মস্তিষ্কর উদাহরণ, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেলে আমি এরকম কাজ করবো। এবং যদি করি, প্রশ্ন দেয় কি দেবে না, ফোকাল লেন্থের কি চেঞ্জ হবে, ফোকাল লেন্থটা বেড়ে যাবে। মানে কি, আমি যদি লেন্সকে এমন একটা মিডিয়ামে রাখি যেটা এয়ারের থেকে ডেন্সার, তাহলে সেক্ষেত্রে তার ফোকাল লেন্থটা বেড়ে যায়। ঠিক আছে, এটা আমরা লেন্স মেকার ফর্মুলা দিয়ে দেখতে পারি। এবার লেন্স মেকার ফর্মুলা কি জিনিস, তার জন্য নেক্সট এপিসোড আসছে, চোখ রাখতে হবে। আচ্ছা, এবারে আসি, একটা লেন্স দিয়ে কতগুলো ইমেজ তৈরি করা যেতে পারে না, লেন্সের মধ্যে যতগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে ততগুলো। মানে ব্যাপারটা এরকম খানিকটা, ধর এই একটা কনভেক্স লেন্স আমি তৈরি করেছি, কিন্তু দুটো ম্যাটেরিয়াল দিয়ে। উপরের ধর একটা কিছু ম্যাটেরিয়াল আছে রেড কালার দিয়ে দেখিয়েছি, আর নিচেরটা দেখ ব্লু কালার দিয়ে দেখিয়েছি। তার মানে দেখ যতগুলো মিডিয়াম ততগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে ব্লু কালারের জন্য একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধর μ1, আর রেড কালারের জন্য একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধর μ2। তাহলে এখানে ইমেজ কতগুলো পাবো না, দুটো। যদি পুরো লেন্সটা একটাই রেড কালারের মিডিয়াম দিয়ে তৈরি হতো, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কটা থাকতো, একটাই। যতগুলো মিডিয়াম ততগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে এক্ষেত্রে ইমেজ কটা পেতাম, একটা ইমেজ। এক্ষেত্রে ইমেজ কটা পাবো, দুটো ইমেজ। যতগুলো মিডিয়াম হবে, যতগুলো ম্যাটেরিয়াল আসবে, ততগুলো আমরা ইমেজ পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসি ইমেজ ফরমেশনের ক্ষেত্রে। একদম ইজি যে কিছু দুটো আমার রুল মনে রাখলেই আমার চলে যাবে। ফর এন এক্সাম্পল, ধর একটা কনভেক্স লেন্স আছে, প্রথম কাজ কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস টেনে দেওয়া।
এবার কাজ কি হবে, ফোকাসটা নিয়ে নেওয়া। ধর এ সাইডে F1, ঠিক একই ডিস্টেন্স, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ও থেকে F1 পর্যন্ত যা ডিস্টেন্স নিয়েছি, ও থেকে এই দিকে F2 পর্যন্ত সেই একই ডিস্টেন্স নেব। দু সাইডের ফোকাল লেন্থ যেন সমান হয়, এটা প্রথম দেখতে হবে। F1 থেকে এত দূর পর্যন্ত 2F1 ডিস্টেন্স, মানে এইটুকু ডিস্টেন্স জানিয়েছি, এইটুকু ডিস্টেন্স যেন একই হয়। যাকে ঠিক একই রকমভাবে এ সাইডে নেব 2F2। এবার হচ্ছে আসল জায়গা। তোকে অবজেক্ট ধর বললো যে ধরে নি, ধর বললো যে F1 আর 2F1 এর মাঝখানে আছে, তার ধর এইরকম জায়গায় অবজেক্ট আছে। প্রথমে আমি অবজেক্টটা এঁকে নিলাম এবং নাম দিয়ে দিলাম ধর A এবং B। সবসময় মাথায় রাখবি, লাইটের ডায়াগ্রাম আঁকতে গেলে অ্যারো কম্পালসারি। উইদাউট অ্যারো আঁকবি, ইউ উইল গেট আ বিগ 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 রসগোল্লা। অনেকদিন খাইনি, ক্রেভিং হচ্ছে আমার রসগোল্লার, তাই বললাম রসগোল্লা। রসগোল্লা ইকুয়ালস টু 0, এইটুকু জানিস তোরা। তো চলো, এখান থেকে প্রথম একটা রে যাবে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার সে কি করবে, সে করবে কি, ফোকাস হয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। এবার আরেকটা রে যাবে এখান থেকেই সোজা, এটা কি অপটিক্যাল সেন্টার, সোজা অপটিক্যাল সেন্টার হয়ে হলো, সোজা অপটিক্যাল সেন্টার হয়ে। তাহলে মার্চ করেছে কোথায়, এই জায়গায়। দেখ আমার একটু 19-20 হতে পারে, কারণ আমি এখানে প্রপার ডিস্টেন্স নিয়ে করছি না, এবং নেওয়াটা সম্ভব না যে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, সে কারণে ইমেজের পজিশনটা একটু 19-20 হতেই পারে। বাট আমি চাইছি, আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আঁকবোটা কীভাবে। ইমেজের পজিশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে যখন তোরা প্রপার এস্টিমেশন নিয়ে করবি। সাপোজ ধর তুই এইটুকু 2 সেন্টিমিটার নিলি, তাহলে এইটুকু 2 সেন্টিমিটার হবে। এইভাবে যখন তুই নিয়ে করবি, তখন অটোমেটিক্যালি তোর ইমেজ যে জায়গায় আসার কথা সেই জায়গায় আসবে। প্রসেসটা হচ্ছে এটা। একটা রে যাবে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিয়ে গেল কি ফোকাস হয়ে বেরিয়ে যাবে F1 হয়ে। আর একটা কি ডিরেক্ট অপটিক্যাল সেন্টার হয়ে বেরিয়ে যাবে। এবং আমরা জানি, একটু আগে আমি আলোচনা করলাম যে অপটিক্যাল সেন্টার দিয়ে যখন লাইট যায় সেখানে কোনো ডেভিয়েশন হয় না, তাই যেরকম এসেছিল সেরকমই বেরিয়ে চলে গেল। এবার যেখানে দুটো রে কাট করবে, ইন্টারসেক্ট করবে, সেখানেই কেল্লাফতে পেয়ে যাচ্ছে ইমেজ। এবং এটা যদি A হয় তাহলে ওপরেরটা হবে A প্রাইম, এটা যদি B হয় নিচেরটা হবে B প্রাইম। আশা করি বোঝা গেছে। তবে এটা দেখ, এটা তো নিজে থেকেই জয়েন করে গেছে, নিজে থেকে ইন্টারসেক্ট করেছে, যা কিছু হয়েছে নিজে থেকে হয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিয়েল ইমেজ। এবং ইনভার্টেড তো বটেই, কারণ এ যেদিকে আছে অবজেক্ট, এ তার ঠিক উল্টো দিকে মুখ করে তৈরি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে সোজা হিসেবে। কিন্তু যদি ঝগড়া না থেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে হবে ভার্চুয়াল ইমেজ। তাহলে যেদিকে, তখন সেক্ষেত্রে দেখ অবজেক্টটা আছে এই দিকে, লেন্সের ইমেজটা তৈরি হয়েছে এই দিকে। কিন্তু যদি, তাহলে এটা হচ্ছে রিয়েল ইমেজের জন্য। যদি ভার্চুয়াল ইমেজ হতো, অবজেক্ট যেদিকে ইমেজ সেদিকে, মানে একদম, মানে কি বলবো, কানায় কানায় প্রেম ভর্তি, বসন্ত এসে গেছে। ঠিক সেটা কখন হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কখন থাকবে না, ভার্চুয়াল ইমেজ তৈরির ক্ষেত্রে। ফর অ্যান এক্সাম্পল, ধর একই রকম ভাবে প্রথম লেন্স আঁকলাম, F1 নাম দিলাম, F1 নাম দেওয়ার পরে 2F1 নাম দিলাম। এই সাইডে আমরা একই ডিস্টেন্সে F2 নাম দিলাম, একই ডিস্টেন্সে 2F2 নাম দিলাম। এবারে ধর আমি এই জায়গায় রেখেছি, অবজেক্টটা হচ্ছে লেন্স আর ফোকাসের মাঝখানে। তখন কি হবে, দেখ সোজা যা রুল ছিল রুল একই থাকবে, রুল ব্রেক করবে না। এরা ভাই ভীষণ লয়াল। F1 দিয়ে সোজা বেরিয়ে চলে গেল। আর একটা কোথা দিয়ে যাবে, এই অপটিক্যাল সেন্টার দিয়ে। ওই যে বললাম রুল ব্রেক করবে না। এবার দেখ ভালো করে দেখতে পাচ্ছিস, এইদিকে বেরিয়ে যাচ্ছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, এরা জিন্দেগিতে এক হবে না। তাহলে এখানে কি করতে হবে আমাকে, অ্যারেঞ্জ ম্যারেজ। মানে কি, এটাকে পেছনের দিকে টানো। নিজেরা করবে না মানে আমি আছি কি করতে, মিলিয়ে ছাড়বো এরকম। তাহলে ইমেজটা, এবং সবসময় মাথায় রাখবি ভার্চুয়াল ইমেজ যখন তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাকে ডটেড লাইনে আঁকতে হবে। নইলে রিয়েল আর ভার্চুয়ালের মধ্যে পার্থক্য কি থাকলো, রিয়েল বলবে ভাই আমি রিয়েল হয়ে কি করলাম, ভার্চুয়ালেও যদি সলিড লাইনে আঁকো, আমাকেও সলিড লাইনে আঁকছে, তাহলে অসুবিধা, মানে আমার মান ইজ্জত সব তো ধুলোই মিশে গেল। সে কারণে যাতে ঝগড়াঝাটি না হয়, সে কারণে আমি একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিলাম দুজনের মধ্যে, যে তুমি সলিড লাইনে আর তুমি হচ্ছে ডটেড লাইনে। তাহলে সলিড লাইনে কাকে আঁকলাম, রিয়েলকে।
ডটেড লাইনে কাকে আঁকলাম? ভার্চুয়ালকে। তাহলে এবার বুঝতে পারছিস যে এখানে ভার্চুয়াল ইমেজটা তৈরি হয়েছে, কারণ ওই যে বললাম জোর করে পেছনের দিকে টানতে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, নিজে থেকে কিছুই হয়নি। এবং এই যে কনসেপ্টটা, এটা আমরা কোথায় ইউজ করি বলতো? তোরা সবাই খুব জানিস, আতশ কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস। এই হচ্ছে আমাদের লাইটের ডায়াগ্রাম, এইভাবে লেন্সের ডায়াগ্রামগুলো এইভাবে আঁকতে হয়। এবার লেন্সের ফর্মুলায় আসি। লেন্সের ফর্মুলা কি না, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, যেখানে এই ভিটাকে বলা হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স, মানে কি ইমেজ যেখানে থাকবে সেখান থেকে আমার লেন্স পর্যন্ত ডিস্টেন্সটাকে ইমেজ বলছি। যেরকম ধর আগের যে ছবিটা হলো, তাহলে ইমেজ ডিস্টেন্সটা এখানে কোথায় পাবো জানিস তো? এইটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এইটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ইউটা এটা হচ্ছে ভি। অবজেক্ট ডিস্টেন্স কোনটা বলতো? এইটা, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইউ। এবারে ঠিক একই রকমভাবে যদি তারও আগের ছবিটা দেখি, তাহলে এক্ষেত্রে ধর ইমেজ ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এইটা। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? এইখানে। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ইমেজ ডিস্টেন্স ভি। অবজেক্ট কোনটা? এইখানে আছে, এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে ইউ। তাহলে ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স বোঝা গেছে। এইবার এইখানে একটা সাইন কনভেনশনের ব্যাপার চলে আসে। এফটা তো ফোকাস আমরা জানি, এফটা পজিটিভ হবে অলওয়েজ কার ক্ষেত্রে? না যদি কনভেক্স লেন্স হয়। এফটা নেগেটিভ হবে কার ক্ষেত্রে? না যদি কনকেভ লেন্স হয়। ইউটা নেগেটিভ হবে দুটোর ক্ষেত্রেই, বোথ কনভেক্স অ্যান্ড কনকেভ, দুটোর ক্ষেত্রেই ইউ নেগেটিভ। আর ভিটা পজিটিভ হবে যদি রিয়েল ইমেজ তৈরি হয়, আর ভিটা নেগেটিভ হবে যদি ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। এবং এই সাইন কনভেনশনটা আমরা তখনই ইউজ করব যদি ইউভিএফ এর কিছু নিউমেরিক্যাল ডেটা দেওয়া থাকে। মানে ধর বলে দিয়েছে ইউ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 12-এর জায়গায় এখানে -12 লিখবো এবং সেটা তখন প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু যদি কিছু না দেওয়া থাকে যে এ এর 3 টাইমস, এ এর 4 টাইমস, তার মতো এখানে কোনো নিউমেরিক্যাল ডেটা দেওয়া নেই, এক্স্যাক্টলি কত হবে সেটা তো দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইন কনভেনশন তখনও পর্যন্ত ইউজ করব না। যখন আমাকে নিউমেরিক্যাল ডেটা দেবে তখনই আমি কিন্তু সাইন কনভেনশনটা ইউজ করব, এবং পুরো সাইন কনভেনশনটা তোর চোখের সামনে আছে। ডান। এইবারে আসি ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনটা হচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে মড অফ v/u। এখানেও দেখ ইকুয়ালস টু i/o লেখা যায়। i/o মানে কি? আইটাকে কি বলা হয় না ইমেজ হাইট, ইমেজটা কতটা লম্বা বা কতটা বেঁটে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওটাকে কি বলা হয়? অবজেক্ট হাইট, অবজেক্টটা কতটা লম্বা কতটা বেঁটে। দেখতে পাচ্ছিস এখানেও কিন্তু মানে হ্যাঁ ইমেজ অবজেক্টের তো কালার হয় না, নইলে এ তো শুধু বেঁটে লম্বাতে মানে এখনো থেমে আছে, নইলে রেসিজম হয়ে যেত এখানে, মানে আমার ওপর স্ট্রাইক কেউ মেরে দিতে পারতো যে এই কালো বলছে সাদা বলছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এখনো পর্যন্ত লম্বা বেটেতে আছে, জানি না ইন ফিউচার আমি কালার কিছু বলতে পারবো কিনা। আর v/u তো তোরা প্রত্যেকেই জানিস। তার মানে দেখ এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হচ্ছে, আমরা বলি না যে ম্যাগনিফাইড ইমেজ, মানে কি অবজেক্ট যেটা হবে যে হাইটটা তার থেকে যদি ইমেজটা বেশি হয় হাইটের, তাহলে সেটা বলবো যে ম্যাগনিফাইড ইমেজ। যদি খুব বেশি হয় তাহলে বলবো হাইলি ম্যাগনিফাইড ইমেজ। যেরকম ওই ম্যাগনিফাইং গ্লাসের কেসটা দেখলাম, খুব বড়, হাইলি ম্যাগনিফাইড ইমেজ। আর যদি দেখি যে ইমেজটা ইনফিনিটিতে তৈরি হচ্ছে, ইমেজটা ইনফিনিটিতে তৈরি হচ্ছে মানে কোনোদিনও মিলবে না, তাহলে সেক্ষেত্রে বলবো যে মানে ওটা হচ্ছে মানে ফুললি ম্যাগনিফাইড আর কি, মানে প্রচণ্ডভাবে ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড, ওটাও হাইলি ম্যাগনিফাইড। আর যদি দেখি পয়েন্ট ইমেজ তৈরি হচ্ছে মানে একদমই ছোট, অবজেক্ট যত বড় তার থেকে একদমই ছোট, তাহলে সেটাকে বলবো পয়েন্ট ইমেজ তৈরি হয়েছে। যদি তার থেকে কম ছোট হয় তাহলে বলবো সেটা হচ্ছে ডিমিনিশড ইমেজ। মানে ধর আমি যেটা ইনফিনিটি তৈরি হওয়ার ব্যাপার দেখালাম, আমি যদি এটা একটা কনভেক্স লেন্স আঁকি এবং একই রকমভাবে এখানে f1, এখানে 2f1, এখানে f2, এখানে 2f2, এবার আমি যদি বলি যে এইখানে আমি অবজেক্টকে রেখেছি,
তাহলে এই প্যারালাল গেল, হ্যাঁ, দিয়ে ফোকাস হয়ে বেরিয়ে চলে গেল, আরেকটা কোন দিক দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার হয়ে। বুঝতে পারছি যে এটা কোনো দিনও মিলবে না। এইটা হচ্ছে ইনফিনিটি কনসেপ্ট। তো আশা করি এই পুরো জিনিসটা, পুরো লেন্সের কনসেপ্টটা তোদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবং এটা তোদের হেল্প করবে অনেকটা, এই আশা রাখছি। এবং এই আশা রাখছি লাস্ট এটা বলবো যে তোরা এটা নিয়ে পড়াশুনোটা করবি অন্তত, তাহলে এত কষ্ট করে ভিডিও যে তোদেরকে দিচ্ছি এটা সার্থক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।